হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা এমন একটা টপিক পড়তে যাচ্ছি যে টপিকটা আমাদের অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত কাজে দিবে। আজকে আমরা পড়তে যাচ্ছি ফিগার অফ স্পিচ। আমাদের ইংলিশ রিডিং স্কিলে মূলত একটা কবিতা দেওয়া থাকে, সেই কবিতা থেকে কিছু কিছু প্রশ্ন থাকে, যেরকম স্ক্যান, সেন্ট্রাল থিম, সামারি, অথর পজিশন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ফিগার অফ স্পিচ নিয়ে থাকে। প্রশ্নটা এমন থাকে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য পোয়েম, বা আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ফ্রম দ্য কোটেড লাইন। অর্থাৎ যে কবিতা দেওয়া থাকবে বা যেই লাইনগুলো দেওয়া থাকবে সেই লাইনগুলো থেকে ফিগার অফ স্পিচ বের করো। এই ক্লাসের একদম শেষ অংশে যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এক্সামে এক্স্যাক্টলি লিখতে হয়। এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে ফিগার অফ স্পিচ নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। সো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে জানতে হবে ফিগার অফ স্পিচ কাকে বলে। A figure of speech is a special way of using words to make writing more beautiful, powerful or interesting. কোনো একটা লেখাকে আরও বেশি সুন্দর করার জন্য, পাওয়ারফুল করার জন্য, আরও বেশি প্রাণবন্ত করার জন্য, আকর্ষণীয় করার জন্য শব্দকে ব্যবহার করা একটা স্পেশাল ওয়ে। সেটা কি? দেখো, ইন ফিগার অফ স্পিচ ওয়ার্ডস আর নট অলওয়েজ ইউজড ইন দেয়ার নর্মাল লিটারাল মিনিং। ফিগার অফ স্পিচের মধ্যে শব্দগুলো স্বাভাবিকভাবে সবসময় যেরকম ব্যবহার হয়, তাদের এক্স্যাক্ট অর্থ যেরকম ব্যবহার হয় সেইভাবে ব্যবহার হয় না। দে আর ইউজড ইন আ ক্রিয়েটিভ ওয়ে টু গিভ আ ডিপার আইডিয়া অর ফিলিং। সেগুলোকে একটু ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করা হয় ডিপার আইডিয়া এবং অনুভূতি এগুলো ব্যক্ত করার জন্য। একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালো করে বুঝবা। দেখো, টাইম ইজ আ থিফ, সময় হচ্ছে একটা চোর। সময় কি আসলেই চোর? কেউ যদি বলে যে সময় হচ্ছে একটা চোর, তার মানে সময় কি কোনো কিছু আমাদের জীবন থেকে চুরি করে নেয়? বিষয়টা তো এমন না। বিষয়টা কেমন? টাইম ইজ নট রিয়েলি আ থিফ, বাট ইট মিনস টাইম টেক্স থিংস অ্যাওয়ে ফ্রম আওয়ার লাইফ। সময় বাস্তবে কোনো কিছু চুরি করে না, কিন্তু সময় যে চোর এ কথার মানে হচ্ছে এটা, সময় আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে নেয়। এই জিনিসটাই হচ্ছে ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচকে অনেকে লিটারারি ডিভাইস নামেও চিনে। লিটারারি ডিভাইস নামেও এই ফিগার অফ স্পিচ পরিচিত। তারপরে দেখো, আউট অফ মেনি ফিগার্স অফ স্পিচ দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স ফর আস আর লিস্টেড বিলো। ফিগার অফ স্পিচ তো অনেক রয়েছে, কিন্তু এতগুলো ফিগার অফ স্পিচের মধ্যে আমাদের ফার্স্ট ইয়ারের জন্য ঠিক যতটুকু গুরুত্বপূর্ণ ততটাই আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো মেটাফোর। মেটাফোর কি? কম্পেয়ারিং ওয়ান থিং উইথ অ্যানাদার উইথাউট ইউজিং লাইক অর অ্যাস। দুইটা জিনিসকে তুলনা করা লাইক অথবা অ্যাস বা এরকম ডিরেক্ট কোনো শব্দ ব্যবহার না করে দুইটা জিনিসের মাঝে তুলনা করা, সেটাই হচ্ছে মেটাফোর। উদাহরণ দেখো, টাইম ইজ আ থিফ, এই উদাহরণটা আমরা একটু আগেই দেখেছিলাম। সময় হচ্ছে চোর। সময় কি আসলেই চোর? না, সময়কে চোরের সাথে তুলনা করতেছে। টাইম ইজ কম্পেয়ার টু আ থিফ বিকজ ইট টেক্স মোমেন্টস অ্যাওয়ে। সময়কে চোরের সাথে তুলনা করতেছে কারণ সময় কী করে আমাদের জীবনের হাসি খুশি বিভিন্ন মোমেন্ট এগুলো সময় নিয়ে যায়। তারপরে ইউ আর দ্য সান অফ মাই লাইফ, তুমি আমার জীবনের সূর্য। বাস্তবেই কি কেউ কারো জীবনের সূর্য হতে পারে? না, এখানে তোমাকে বা তাকে সূর্যের সাথে তুলনা করতেছে। তারপরে রয়েছে সিমিলি। সিমিলি কি? কম্পেয়ারিং টু থিংস ইউজিং লাইক অর অ্যাস। দুইটা জিনিসকে তুলনা করা লাইক, অ্যাস অথবা এরকম ডিরেক্ট কোনো শব্দ ব্যবহার করে। অর্থাৎ সিমিলি হচ্ছে মেটাফোরের বিপরীত। মেটাফোরেও তুলনা বোঝাবে, সিমিলিতেও তুলনা বোঝাবে। মেটাফোরে লাইক অথবা অ্যাস এরকম ডিরেক্ট কোনো শব্দ থাকবে না, কিন্তু সিমিলিতে ডিরেক্ট শব্দ থাকবে। অর্থাৎ লাইনটা পরে আমরা বুঝতে পারবো যে এখানে তুলনা বোঝাচ্ছে। যেমন দেখো, হার স্মাইল ওয়াজ লাইক সানশাইন, তার হাসিটা সূর্যের মতো। হি ফট লাইক আ লায়ন, সে সিংহের মতো যুদ্ধ করে। এখানে দেখো, এখানে লাইক শব্দ আছে, এখানেও লাইক শব্দ আছে। অর্থাৎ এই বাক্যে যে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা করতেছে, এটা কিন্তু এই বাক্যের এই দুইটা শব্দ দেখেই আমরা বুঝতে পারি। তারপরে ইমেজরি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক প্রশ্নে দেখবা এই ইমেজরি এই জিনিসটা থাকে। ইমেজরি কি? ওয়ার্ডস দ্যাট ক্রিয়েট স্ট্রং পিকচার্স অর ফিলিংস ইন আওয়ার মাইন্ড। শব্দের মাধ্যমে ইমেজ তৈরি করা, আমাদের মস্তিষ্কে কোনো শব্দের মাধ্যমে ইমেজ তৈরি করা। অর্থাৎ লেখাটা এরকম হবে বা বাক্যটা এরকম হবে যে ওই বাক্য পড়ার সময় ইনস্ট্যান্ট আমাদের মস্তিষ্কে একটা ইমেজ ভেসে উঠবে। যেমন আমরা সনেট 73 এই কবিতা আমরা পড়েছি। এই কবিতায় কিছু কিছু শব্দ আছে, যেরকম ইয়েলো লিভস দ্যাট ফল ফ্রম ট্রিজ, হলুদ পাতা যেটা গাছ থেকে পড়ে যায়। এই বাক্যটা যখনই আমরা পড়ি তখনই কিন্তু আমাদের মাথায় ইনস্ট্যান্ট একটা পিকচার, একটা ইমেজ ভেসে ওঠে।
তারপরে ইকো, এই কবিতাটাও আমরা পড়েছি। এই কবিতার মধ্যে রয়েছে শ্যাডো অফ দ্য নাইট, রাতের ছায়া। এই রাতের ছায়া এই লাইনটা যখন আমরা পড়ি তখনই কিন্তু আমাদের মস্তিষ্কে একটা ইমেজ ভেসে ওঠে, সেটা কি, উই ক্যান ইমাজিন কোয়াইট লোনলি নাইট। আমরা তখন ভাবতে থাকি যে খুব নির্জন একাকী একটা রাত। তারপরে টু হেলেন, এই কবিতাটাও আমরা পড়েছি। হায়াথিন্থ হেয়ার, অ্যাগেট ল্যাম্প, উইন্ডো নিশ, উই ক্যান সি হেলেন ক্লিয়ারলি ইন আওয়ার মাইন্ড। ওই কবিতার মধ্যে এই যে হায়াথিন্থ হেয়ার, অ্যাগেট ল্যাম্প, উইন্ডো নিশ, এগুলো কিন্তু হেলেনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছিল। এই কবিতা তোমরা যারা পড়েছো তারাই এই উদাহরণের সাথে রিলেট করতে পারবা। যখনই আমরা হায়াথিন্থ হেয়ার, অ্যাগেট ল্যাম্প, উইন্ডো নিশ এই শব্দগুলো শুনি, এই শব্দগুলো পড়ি, তখনই কিন্তু আমাদের মাথায় হেলেনের একটা চিত্র ভেসে ওঠে। তাহলে ইমেজরি মানে কি? ইমেজরি মানে হচ্ছে কোনো একটা বাক্য পড়ে ইনস্ট্যান্ট কোনো একটা পিকচার, কোনো একটা ইমেজ আমাদের মাথায় তৈরি হয়ে যাওয়া, সেটাই হচ্ছে ইমেজরি। এই ইমেজরি কিন্তু কবিতায় খুব বেশি ব্যবহার হয় এবং এখান থেকে প্রশ্ন আসে অনেক। তারপরে দেখো, তারপরে কি রয়েছে, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি? গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস। অর্থাৎ মানুষের কোনো একটা কোয়ালিটি যে মানুষ না তাকে দেওয়া। এটা কেমন দেখো, সনেট 73তেই রয়েছে, দ্য গ্লোয়িং অফ দ্য ফায়ার ডাইস আউট। আগুনের যে একটা গ্লো, আগুনের যে একটা উজ্জ্বলতা, সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, ডাই হয়ে যায়, মরে যায়। এখন তুমিই বলো, আগুন কি কখনো মরতে পারে? মৃত্যু এই গুণটা কার, এই কোয়ালিটি কার? এটা তো হচ্ছে একটা প্রাণীর, এটা তো আগুনের না, এটা তো হিউম্যান একটা কোয়ালিটি। ফায়ার গ্লোয়িং অ্যান্ড ডাইং লাইক এ হিউম্যান। এখানে নন হিউম্যান থিংস অর্থাৎ ফায়ারকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে। এই জিনিসটাই হচ্ছে পার্সনিফিকেশন। তারপরে রয়েছে সিম্বলিজম। আমরা একটু আগে বলেছিলাম যে ইমেজরি, এইটা আমরা খুব বেশি দেখতে পারবো, আমাদের এই ইমেজরিটা খুব বেশি দরকার হবে। তেমনইভাবে সিম্বলিজম, এই জিনিসটাও আমাদের খুব বেশি দরকার হবে। সিম্বলিজম কি? ইউজিং অবজেক্টস, কালার্স অর থিংস টু রিপ্রেজেন্ট আইডিয়াস। কোনো একটা অবজেক্ট, কোনো একটা রং বা কোনো একটা চিন্তা, এগুলোকে ব্যবহার করে কোনো একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করা। উদাহরণ দিলে তোমরা আরও ভালো বুঝবে। দেখো, সনেট 73তে রয়েছে অটাম। অটাম মানে কি? শরৎকাল। এই শরৎকাল দ্বারা কবিতার মধ্যে ওল্ড এজ, বৃদ্ধ যেই বয়স, সেই বয়সটাকে বোঝানো হয়েছে। তারপরে টুয়ালাইট। টুয়ালাইট মানে কি? গধূলি বেলা। গধূলি বেলায় কি হয়? সূর্য ডুবে ডুবে যায়, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে যে একটা আলো আভা ভেসে ওঠে, সেটাই হচ্ছে গোধূলি। এই গোধূলি বেলা দ্বারা কি বোঝানো হয়েছে কবিতায়? নিয়ার ডেট মানে কি? মৃত্যু খুব কাছে। তাহলে এই যে একটা অবজেক্ট ব্যবহার করলো, এই অবজেক্ট ব্যবহার করে কোনো একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করলো, এটাই হচ্ছে সিম্বলিজম। তারপর দেখো, ওই কবিতার মধ্যে রয়েছে ফায়ার। ফায়ার মানে কি? আগুন। এই আগুন দ্বারা কি বোঝানো হয়েছে? লাইফ ফেডিং, জীবন যে মলিন হয়ে যাচ্ছে, এই জিনিসটা এই ফায়ারের মাধ্যমে বোঝানো হয়েছে। তারপরে ইকো কবিতা আমরা পড়েছি। ইকো কবিতার মধ্যে যেই নাইট ওয়ার্ডটা রয়েছে অর্থাৎ রাত, এই রাত দ্বারা কি বোঝানো হয়েছে? লোনলিনেস, একাকিত্ব। তারপরে ড্রিম, স্বপ্ন। এই স্বপ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? হোপ টু মিট দ্য লস্ট লাভড ওয়ান, যে ভালোবাসা হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে, তার সাথে মিট করা, স্বপ্নের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করা। তাহলে সিম্বলিজম মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট ব্যবহার করে কোনো একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে সিম্বলিজম। তারপরে দেখো, রিপিটেশন। এই শব্দ শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি রিপিটেশন মানে কি। রিপিটেশন মানে কোনো একটা জিনিস রিপিট হওয়া বারবার। দেখো, রিপিটিং ওয়ার্ডস অর ফ্রেজেস টু এমফাসাইজ ফিলিং। কোনো একটা ফিলিংকে, কোনো একটা অনুভূতিকে জোর দেওয়ার জন্য ওয়ার্ডকে বা ফ্রেজকে বারবার রিপিট করা, বারবার বলা। যেরকম ইকো কবিতার মধ্যে রয়েছে কাম টু মি, কাম টু মি। এই দুইবার বলতেছে, একবার বললেই কিন্তু হয়ে যায় যে আমার কাছে আসো। কেন দুইবার বলতেছে? কারণ দুইবার বলে এমফাসাইজ করতেছে, জোর দিতেছে যে তোমাকে আমার কাছে আসতে হবে, তুমি আমার কাছে আসো। তারপরে দেখো, অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? রিপিটিং দ্য সেম স্টার্টিং সাউন্ড ইন ওয়ার্ডস। শব্দের মধ্যে শুরুর যে সাউন্ড, এটা বারবার রিপিট করা। দেখো, রিপিটেশন আর অ্যালিটারেশন পার্থক্য আছে। পার্থক্য কীরকম? রিপিটেশন এটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড বা ডিরেক্ট ফ্রেজ, এটা বারবার রিপিট হবে। আর অ্যালিটারেশনে কি হবে? অ্যালিটারেশনে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অর্থাৎ শুরুর দিকে যে সাউন্ড, সেই সাউন্ডটা রিপিট হবে। যেমন দেখো, সনেট 73তে আমরা দেখি লিভস, ইয়োলো লিভস। এখানে দেখো, এই যে লিভস, লিভসের এল, আবার এখানে লিভস, এই লিভসের এল, এখানে এল সাউন্ডটা রিপিট হচ্ছে না। তারপর ইকো কবিতার মধ্যে দেখো সফট শ্যাডোস, এখানে সফটের এস আর শ্যাডোসের এস, এই এস সাউন্ডটা রিপিট হচ্ছে না। তারপরে টু হেলেন,
ওয়েরি ওয়েরি অন ওয়েন্ডারার। এখানে দেখো এই যে এই ডাব্লিউ সাউন্ডটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে অ্যালিটারেশন মানে হচ্ছে কোনো একটা শব্দের শুরুর যে সাউন্ড, এই সাউন্ডটা বারবার রিপিট হওয়া। তারপরে কন্ট্রাস্ট, শোয়িং অপোজিট আইডিয়াস টুগেদার টু হাইলাইট আ ডিফারেন্স। শোয়িং অপোজিট আইডিয়াস টুগেদার, দুইটা ভিন্ন জিনিসকে একসাথে শো করা, একসাথে দেখানো, টু হাইলাইট ডিফারেন্স, পার্থক্যকে হাইলাইট করার জন্য। অর্থাৎ দুইটা বিপরীত জিনিস যখন একসাথে একত্রিত হয় তখন সেটা কন্ট্রাস্ট হয়। যেরকম সনেট 73 কবিতায় আমরা দেখব লাইফ ভার্সেস ডেথ, ইউথ ভার্সেস ওল্ড এজ। তারপর ইকো কবিতার মধ্যে আমরা দেখতে পারবো প্রেজেন্ট ভার্সেস অ্যাবসেন্স, লাইফ ভার্সেস ড্রিম। অর্থাৎ ইকো কবিতার মধ্যে যেরকম বাস্তবিক জীবনে সে স্বপ্ন দেখতে থাকে তার হারিয়ে যাওয়া ভালোবাসা নিয়ে, এখানে উপস্থিত এবং অনুপস্থিত দুইটাই আছে। উপস্থিত মানে হচ্ছে জীবন, আর অনুপস্থিত মানে কি, সে যেই স্বপ্ন দেখে সেই স্বপ্ন। তারপরে অ্যাপোস্ট্রফি, টকিং টু সামওয়ান নট প্রেজেন্ট অর ইমাজিনারি। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে কারোর সাথে কথা বলা যে বাস্তবে উপস্থিত নেই, আমার সামনে নেই, তারপর আমি তার সাথে কথা বলতেছি। যেমন সনেট 73 কবিতায় আমরা দেখতে পাই শেক্সপিয়ার টক্স টু হিজ লাভার অ্যাবাউট হিজ এজ। ওই পুরো কবিতায় কিন্তু শেক্সপিয়ার তার অনুভূতিগুলো তার ভালোবাসার মানুষের কাছে ব্যক্ত করতেছিল, কিন্তু পুরো কবিতায় একবারও কিন্তু মেনশন করা নেই যে তার ভালোবাসার মানুষকে বা সে কিন্তু উপস্থিত নেই, তারপরেও সে কথা বলতেছে। এই যে এমন একজনের সাথে কথা বলতেছে যে বাস্তবে উপস্থিত নেই বা সামনাসামনি নেই, এই অবস্থাটা, এই জিনিসটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি। তারপর ইকো কবিতার মধ্যে দ্য স্পিকার টক্স টু দ্য লস্ট লাভড ওয়ান ডিরেক্টলি, তার ভালোবাসার যে মানুষ যে মারা গিয়েছে বা হারিয়ে গিয়েছে তার সাথে সে কথা বলে। সে কি বাস্তবে উপস্থিত? সে তো উপস্থিত না, সে তো হারিয়ে গিয়েছে, মারা গিয়েছে, তারপরও তার সাথে কথা বলে। এই জিনিসটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তারপরে দেখো, তারপর রয়েছে হাইপারবোল। হাইপারবোল কি? এক্সেজারেশন টু শো স্ট্রং ফিলিং, অনুভূতিকে শক্ত করে ব্যক্ত করার জন্য বাড়াবাড়ি করা। কেমন বাড়াবাড়ি? দেখো, টু হেলেন কবিতার মধ্যে দেখতে পারবা হেলেন্স বিউটি ব্রিংস মি হোম ফ্রম ডিসপ্যারেট সিস। হেলেনের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আমাকে ডিসপ্যারেট সি, সমুদ্র থেকে বাড়িতে নিয়ে এসেছে। তার মানে কি, হেলেনের যে সৌন্দর্য, এই সৌন্দর্য এতটাই বেশি যে এই সৌন্দর্যে পাগল হয়ে আমি সমুদ্র থেকে বাড়িতে চলে এসেছি। এটা একটু বাড়াবাড়ি না? তোমার কাছে কি মনে হয়, এটা একটা বাড়াবাড়ি না? কারো সৌন্দর্য কি কোনো একটা মানুষকে সমুদ্র থেকে তার বাসায় নিয়ে যেতে পারে? সৌন্দর্য কি এতই বেশি হতে পারে? এই জিনিসটাই হচ্ছে হাইপারবোল। তারপরে দেখো আইরনি, এটা আমরা অনেকেই ব্যবহার করি। সেইং দ্য অপোজিট অফ হোয়াট ইউ মিন অফেন টু মেক আ পয়েন্ট, অর্থাৎ তুমি যা বাস্তবে উদ্দেশ্য করতেছো তার বিপরীত কোনো একটা কিছু বলা। যেরকম ওয়াও আই রিয়েলি লাভ এক্সাম, আমি পরীক্ষা ভালোবাসি। এটা আসলে সবাই কি ভালোবাসে? এটা তো ভালোবাসে না। তারপরেও আমরা এটা কেন বলি? কারণ এই জিনিসটা বলার মাধ্যমে আমরা অপোজিট একটা মিনিং উদ্দেশ্য করি। সেটা কি? যে না, আমরা এক্সামকে ভালোবাসি না। মোটামুটি এইসব ফিগার অফ স্পিচই আমাদের ফার্স্ট ইয়ারের এক্সামে এসে থাকবে। সো আমরা আবার একটু রিপিট করি। প্রথমেই দেখো, প্রথমে আমরা পড়লাম মেটাফোর, তারপরে সিমিলি, তারপরে ইমেজরি, তারপরে আমরা দেখেছি পার্সনিফিকেশন, সিম্বলিজম, রিপিটেশন, তারপরে অ্যালিটারেশন, তারপরে কন্ট্রাস্ট, তারপরে রয়েছে অ্যাপোস্ট্রফি, হাইপারবোল, আইরনি। এইগুলো হচ্ছে মোটামুটি ফিগার অফ স্পিচ যা আমাদের এক্সামে আসবে। এখন আমাদেরকে দেখতে হবে প্রশ্নে যদি আসে তাহলে আমরা সেটা কিভাবে লিখব। লেখার তো একটা সিস্টেম আছে, আন্তর্জাতিক তো ধামধাম করে আমরা লিখে ফেলাম, এটা তো হবে না। প্রত্যেকটা উত্তর করার সুন্দর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম আমাদেরকে উত্তর করতে হবে। তো ফিগার অফ স্পিচ যদি কখনো পরীক্ষায় আসে তাহলে যেভাবে উত্তর করতে হবে সেটা দেখো। প্রথমেই কী করতে হবে? ইন্ট্রোডাকশন। স্টার্ট উইথ আ শর্ট অ্যান্ড ক্লিয়ার ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পোয়েম। প্রথমেই এই কবিতার নাম কি, এই কবিতার কবিকে, শর্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের উত্তর শুরু করতে হবে। ইন্ট্রোডাকশনের পরে ফিগার অফ স্পিচ উইথ এক্সপ্লেনেশন। রাইট দ্য নেমস অফ দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য পোয়েম অ্যান্ড এক্সপ্লেন ইচ ওয়ান উইথ এক্সাম্পল। ইন্ট্রোডাকশনের পরেই আমরা এই কবিতায় কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে সবগুলো একে একে ধরে ধরে বলবো, ব্যাখ্যা করব উদাহরণ সহ। তারপরে কনক্লুশন, এন্ড উইথ আ ব্রিফ কনক্লুডিং সেন্টেন্স অ্যাবাউট দেয়ার ইফেক্ট অর ইম্পর্টেন্স ইন দ্য পোয়েম। এরপরে আমরা কয়েকটা কনক্লুডিং লাইন দিয়ে আমরা সেই উত্তর শেষ করব। এখন আমাদেরকে দেখতে হবে এক্সামে মূলত আমাদের কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে লিখতে হবে। দেখো এখানে প্রশ্ন কি রয়েছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ফ্রম দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে। মনে করো একটা প্রশ্ন এসেছে, প্রশ্নে
শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই কবিতা থেকে ফিগার অফ স্পিচগুলো লিখতে বলতেছে। এখানে প্রশ্নটা কি করেছে দেখো, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। কোনো নাম কিন্তু বলে নাই, ফিগার অফ স্পিচের কোনো নাম বলে নাই, বলছে এই কবিতার মধ্যে যেসব ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে সেগুলো আইডেন্টিফাই করো। কখনো কখনো প্রশ্ন এমনও থাকতে পারে, বলে দিবে যে হাইপারবোল, কী কী হাইপারবোল ব্যবহার হয়েছে এগুলো দেখাও, কী কী অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়েছে এগুলো দেখাও, কী কী সিমিলি ব্যবহার হয়েছে, কী কী সিম্বলিজম ব্যবহার হয়েছে এগুলো দেখাও। যখন এক্স্যাক্টলি কোনো একটা প্রকারের নাম বলে দিবে আমরা তখন জাস্ট সেগুলো লিখব। আর যদি বলে ফিগার অফ স্পিচ তাহলে তো কোনো কথাই নেই, যতগুলো ফিগার অফ স্পিচ রয়েছে সবগুলো আমরা লিখে যাব। এখন দেখো উত্তরে আমাদেরকে কি করতে হবে, উত্তরে আমাদেরকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। ইন্ট্রোডাকশন এইভাবে লিখবো আমরা, তারপরে লিখব যে কবিতা আমাদের কাছে চাবে সেই কবিতার নাম, কবির নাম, শর্ট একটা ইন্ট্রোডাকশন আমরা দিব। Sonnet 18 is a famous poem by William Shakespeare. In this poem, the poet praises his beloved's beauty. He says the beloved is more beautiful and more lasting than summer day. He uses several figures of speech to make the praise strong and memorable. ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন আমরা দিলাম। এখন আমরা একে একে এই কবিতার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে সেগুলো এইভাবে লিখে যাব। মনে করো এই কবিতার মধ্যে কি কি রয়েছে, এই কবিতার মধ্যে প্রথমে রয়েছে সিমিলি, আমরা এইভাবে একটা টাইটেল দিব। তারপরের লাইন থেকে আমরা বলতে পারি সিমিলি কাকে বলে। আর সিমিলি কম্পেয়ার্স টু থিংস ইউজিং লাইক অর অ্যাস। সিমিলি হচ্ছে দুইটা জিনিসকে তুলনা করা, লাইক অথবা অ্যাস এরকম শব্দ ব্যবহার করে। তারপরে ঠিক কোন লাইনে সিমিলিটা হয়েছে সেই লাইনটা আমরা দিব। তারপরে আমরা ব্যাখ্যা করব যে কীভাবে সিমিলিটা হলো। দেখো এখানে কীভাবে ব্যাখ্যা করেছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য বিলাভড to a summer's day using the word compare. It is a clear comparison, so it works like a simile. ঠিক এইভাবেই আমরা প্রতিটা ফিগার অফ স্পিচ এইভাবে ব্যাখ্যা করে করে যাব যে কটা কবিতার মধ্যে পাওয়া যায়। পার্সনিফিকেশন, তারপরে অ্যালিটারেশন, ইমেজরি, হাইপারবোল, সিম্বলিজম, সবগুলো একটা কবিতার মধ্যে যতগুলো ফিগার অফ স্পিচ আমরা পাবো সবগুলো আমরা এইভাবে ব্যাখ্যা করে করে যাব। শুধু মনে রাখতে হবে প্রথমে মনে করে যে হাইপারবোল কাকে বলে সেটা আমরা লিখলাম, তারপরে ঠিক কোন লাইনে হাইপারবোল হয়েছে সেই কোটেশনটা আমরা দিলাম, তারপরে এটা হাইপারবোল কেন সেটা আমরা লিখে দিলাম। এইভাবে প্রত্যেকটা লেখার পরে কনক্লুশনটা কিভাবে দিতে হবে দেখো। দ্য পোয়েম ইউজেস সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, ম্যানোটমি, অ্যালিটারেশন, ইমেজরি, হাইপারবোল অ্যান্ড সিম্বলিজম. These figures of speech make the poem beautiful and powerful. They help the poet show that the beloved's beauty will live forever through the poem. এইভাবেই। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কয় পেজে এটার উত্তর করতে হবে। এটা তোমরা গুনবা না, এই উত্তর করার ক্ষেত্রে তোমরা এটা গুনবা না যে কয় পেজে এটা লিখতে হবে। যদি ফিগার অফ স্পিচ বেশি পাওয়া যায় তাহলে বেশি লিখতে হবে, পৃষ্ঠাও বেশি হবে, যদি কম পাওয়া যায় তাহলে তো কম। আবার যদি কোনো একটা নির্ধারণ করে দেয় তাহলে দেখা যাবে আরও কম হয়ে যায়, একটা পেজে বা দুইটা পেজে উত্তর শেষ হয়ে যায়। তবে মনে রাখতে হবে আমাদেরকে ক্লিয়ার একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, একটা কনক্লুশন দিতে হবে, মাঝে আমরা ভাগ করে করে ফিগার অফ স্পিচগুলো লিখে যাব। আজকের ক্লাসটা ছিল এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।